এখন তো আমার মনে হচ্ছে আমি কেন বললাম যে আমি একে নিয়ে মহাবিপদে পড়েছি। প্ল্যানিংয়ের তো গড়বড় হয়ে গেল। 14-24 মানে 14 ডমিনোস থেকে বেরোচ্ছিল, ডমিনোসে খাইনি। টায়ার তো একদম নতুন, চেঞ্জ করবেন কেন? তবে এই গাড়িতে একটা ল্যাগ আমি খুব ফিল করছি। আর সব থেকে ট্র্যাজিক ব্যাপার হচ্ছে নর্মাল চোখে কিন্তু চট করে নাও বোঝা যেতে পারে। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, হোয়াইট কালারের লেখাটা চাবি মায়ের পায়ে রেখে দিয়েছে, শুধু ফ্রন্টটা আলাদা করে, ওটা 45%। স্টিয়ারিংটাকে র্যাপ করানো হচ্ছে। যা টায়ারটা লাগানোর পর একটু হালকা রাম্বলিং হচ্ছে। ওরাও লাইট ফাইট অফ করে দিয়েছে। কি লাগিয়েছি নিজেই এখন খুঁজে পাবো না। লগ নয়, অক্সিজেন মনে হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ স্যাটারডে 1 জুন। আজকে আমাদের লোকসভা ইলেকশনের লাস্ট ডেট। ভোটার কার্ড নিয়ে সিধা আমি আর রিমা এখন যাব শিয়ালদা। বাজে এখন প্রায় 12টা। চলে এসেছি ভোট কেন্দ্রে। 12:40 বাজে। রিমাকে নামিয়ে দিয়েছি, আমি জাস্ট 10 মিটার আগে গাড়িটা লাগালাম। ভিতরে যাই, দেখি কি কন্ডিশন। 1টা বাজে, ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দিয়েছো? দেখি দাও। কই এই তো দেখাও। সামনে এই গাড়িটা এর লেখা, একে নিয়ে মহাবিপদে পড়েছি। আমিও পিছন ছাড়ছি না, এই গাড়ি স্টার্ট ফাট বন্ধ করে দিচ্ছে। আজকে প্র্যাকটিস করতে বেরিয়েছিল, বেচারা ভয় পেয়ে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করেছি 2-3 বার সিগনালে। এখন লাস্টে ভয় পেয়ে আর গাড়ি নিজে হাতে চালালো না, বেরিয়ে ড্রাইভার গাড়ি হাতে নিয়েছে। এমনি দিনে হলে খুব গালাগালি শুনতো, আজকে বলে তবু কম শুনছে। বলে গেছে 2-4 জন, একটা অটো এমনি সাইডের বাইক 2-3টে গালাগালি ফালাগালি দিয়ে গেল। 3:30 বাজে। কি রান্না হয়েছে? উচ্ছে সেদ্ধ আর ডিমের কারি। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ 2 জুন সানডে। গতকালকে ভোট দেওয়া তো হয়ে গেছে। বাজে এখন প্রায় 8:40। আজকের শিডিউল খুব টাইট, যদিও সানডে হতে পারে, বাট কাজের চাপ পুরো টাইম টেবিলে সাজানো। এখন ফার্স্টে যাবো মাছ আনতে, মাছ ফাছ নেই, তারপরে অনেক কাজ। লিচুও নিয়েছি 1 কিলো, কাতলা মাছ আর পার্শে মাছ নিয়েছি। বেজে গেছে 9:10, প্রায় 11:15 বাজে ঘড়িতে। বেরোচ্ছি ঝড়ের বেগে। ফার্স্টে যাবো রাইফেল ক্লাব। সম্পত্তিগুলো নিয়ে নিয়েছি, ওখান থেকে কার্ডগুলো নিয়ে নেবো। ব্রেকফাস্টে লুচি খেয়েছো? কই যা খাই তো নি, খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, টাটা, বেরোলাম। 11টা বেজে গেছে। রেঞ্জে চলে এসেছি, স্টার্ট করবো। পিস্তল রেডি, সুইচ অন করতে হবে। চলো, হয়ে গেছে আজকের মতো। 11:40, তাই অনেক দেরি হয়ে গেল। আজকের পারফরমেন্সও তেমনি, ততই বলছো। বেরোচ্ছি ক্লাব থেকে আপাতত। প্রতিবার 2 সপ্তাহ করে লেট হয়ে যাচ্ছে। আগের সপ্তাহে আসিনি, আজকে এলাম। এইভাবে চললে পারফরমেন্স ঘন্টার মাথা হবে। তন্ময়দা বলছে এবার হাওড়াতে ময়দানের কাছে আবার কম্পিটিশন আছে এই মাসের শেষে, নাম দিতে বলছে। পুরো 12টা বাজে। বাড়িতে এলাম ছুটে। টাকা পয়সা কিছু নেওয়ার ছিল, নিতে হবে। টাকা পয়সা নিলাম, নিয়ে বড় গাড়িটার চাবি নিচ্ছি, নিয়ে এখন গাড়ি বের করবো। সিধা আগে যাব শোরুমে, নাম্বার প্লেটটা ফিট করে নেবো। পড়ে আছে হবে অনেক দিন থেকে, 8 দিন হয়ে গেল নাম্বার প্লেটটা ওখানে পড়ে আছে। চলো, আনার পর থেকে প্রথমবার দেখছি অ্যাকচুয়ালি স্কিড প্লেট তো লাগানোই আছে। আমি ভাবছিলাম স্কিড প্লেট লাগানো নেই, টপ মডেলটাতে লাগানোই থাকে। ক্রোমের যে গার্নিশগুলো করবো ভাবছিলাম, সেই ক্রোম এখানে অলরেডি লাগানো আছে। এই জায়গাতে একটা করছিল, বাট আমার মনে হয় এখানে ক্রোম লাগানোর থেকে এখানে একটা ন্যাচারাল এয়ার ভেন্ট আছে, এটাকে বন্ধ করাটা বোকামো হবে। থাকুক, এটা লাগাবো না। হালকা ফুলকা ময়লা হয়েছে, বৃষ্টি ছাড় যদিও পড়েছে। আর এই টোটাল ভিউটা, আর এখানেও স্কিড প্লেট অলরেডি ফিটেড। এই চাকাটাও চেঞ্জ হবে একসঙ্গে। ক্রোমিং যা করা আছে, ফালতু করিয়ে মনে হচ্ছে না কোনো লাভ হবে, তাই না? আগে নাম্বার প্লেটটা লাগাই, তারপর টায়ারটাকে চেঞ্জ করি। মিন দ্য টাইম। টায়ার এখানে যথেষ্ট মোটা রয়েছে, কিন্তু 255 ইজ গুড। এখানে হালকা কতটা এক্সট্রা বাড়বে সেটা দেখব। 265 হবে, সামান্য উইডটা বাড়বে। চলো বেরোলাম।
বাজে এখন ঠিক 12:40। চলে এসেছি আমাদের রয়্যাল মোটর বিটি রোডের উপরে। আগে এখান থেকে নাম্বার প্লেটটা চেঞ্জ করব। কি অবস্থা দেখি, ভিতরে 2 ঘন্টা ডেলিভারি চলছে। একটা গাড়ি বেরোলো আর একটা গাড়ি বেরোবে করছে। আমারটা তাড়াতাড়ি করে করাইতে পারি কিনা দেখি, তাহলে এখানে দেরি হলে আবার ওইদিকে যেতে দেরি হয়ে যাবে। 3টের পর জেনারেলি টায়ারের দোকানগুলো খোলা থাকে না, এবার ফোন করে নিতে হবে। চলো, প্রায় 1:10। শোরুমে প্রচুর ভিড়, ওদের খানা 3খানা ডেলিভারি গাড়ি ছিল। তো অরিজিৎ স্পেশালি বলে রেখেছিল, তাই অ্যাকচুয়ালি যে নাম্বার লাগা সে আজকে আসেনি, তো ওকে স্পেশালি বলে রেখেছিল, তাই জন্য নাম্বারটা ওই লাগিয়ে দিচ্ছে, ওকে বলা ছিল। নাহলে এখানে সবাই বলছিল না যেতে হবে না, লোক নেই। ফুটো করা ছিল না, ওটা করাই আছে না? নাম্বার প্লেট তো বসে গেছে, আর উপরে এই রেজিস্ট্রেশনের স্টিকারটা বসে ভিতর থেকে, সেটাও লাগিয়ে দিচ্ছে। এটা প্রথমে ট্রান্সপারেন্টে উল্টো করে প্রিন্ট করা থাকে, সেটা লাগিয়ে দেওয়া হয়। এটা ট্রান্সপারেন্ট লাগিয়ে দিলেও দেখা যাবে না বলে পিছন দিয়ে একটা সেম সাইজের সাদা কাগজ স্টিকার লাগিয়ে দেবে। চলো, নাম্বার প্লেটের কাজ ডান। সিধা গাড়ি নিয়ে এখন মায়ের কাছে একবার যাই, পুজো দেওয়ার ইচ্ছা রয়েছে, দিতে পারি কিনা দেখি। আচ্ছা, একটা প্ল্যানিংয়ের তো গড়বড় হয়ে গেল। ভেবেছিলাম মায়ের কাছে আগে পুজোটা দিয়ে নেবো মন্দিরে গিয়ে। সিচুয়েশান এখন এরম দাঁড়ালো, বাজে এখন প্রায় 1:10। মনে হয় না মন্দির খোলা থাকবে, অতএব পুজোটা এখন দিয়ে উঠতে পারবো না। হচ্ছে বরং মমিনপুর চলেই যাই। ফেরবার সময় মায়ের মন্দির হয়ে একবারে, নতুন টায়ারও থাকবে লাগানো আশা করি, তখন পুজোটা দিয়ে নিতে পারবো শান্তিতে, মনে কোনো খুঁতখুত থাকবে না। নাহলে এখন পুজো দেবো, ফের আবার টায়ারটা খুলে টায়ার চেঞ্জ করে দেবো, কেউ একটা খুঁতখুতের ভাবও থেকে যাবে। লেটস সি, মায়ের যা ইচ্ছা তাই হবে। পুরো 2টো বাজে, এইমাত্র এসে পৌঁছালাম ইন্ডো রেডিয়াল ক্লাব। এটা পুরো মমিনপুর জায়গা, সব রকম টায়ারই ডিল করে, পিছনে ভালো ভালো গাড়ি। একই গাড়িটা দোতলায় উঠতে হয়, সে অভ্যাসই নেই, আবার 3তলায় উঠিয়ে দিয়েছে। এই ফুটপাথটা আমার এখান থেকে এতখানি উঁচু, এটাকে এখান থেকে উঠিয়ে পুরো ফুটপাথে উঠিয়ে দিয়েছে গাড়িটাকে। 3তলা থেকে নামতে আর পারছি না গাড়িটি। চলো, দাদাদের শোরুমে তো চলে এসেছি। অ্যাপোলো, কন্টিনেন্টাল, ওয়েস্টার্ন সবই মোটামুটি, মেজরলি বোধহয় অ্যাপোলোই ডিল করেন না আপনারা দাদা? সব কলই করে না? আমার যে টায়ারটা আমাকে দেখানো হয়েছিল সেটা হচ্ছে এইটা, এটা হোয়াইট এরকম কালার হয়ে যায়, অ্যাপটেরা 82 M+S। এটা হচ্ছে 265, 60 আর 18 M+S। আর এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে এই 14-24, মানে 14th উইক, 24 নম্বর হচ্ছে সাল। 14th উইক মানে খুব রিসেন্ট কারেন্ট মাল, মেড ইন ইন্ডিয়া, অ্যাপেলো। হচ্ছে গুটিগুলো একটু হালকা ওয়াইডার আগেরটার থেকে, মানে আমার যেটা লাগানো আছে তার থেকে, আর এই ডেপথগুলো অনেক বেশি। এই কারণে এটাকে অল টেরেন বলা হয়। হালকা সফটও আছে আবার হার্ডও আছে। গুড। খিদে পেয়ে গেছে, 8:30 বাজে। গাড়িটা তুলতে এখনও 15 মিনিট লাগবে বলছে, কিছুতে পাচ্ছি না। দেখি ডমিনোসে কি রোটে কিনা। আজকে দিনে চাইলেও কলকাতা শহরে 50 টাকায় খাওয়া দাওয়া যায়। 50 টাকায় একটু ডিম ভাত খেয়ে নিলাম। ডমিনোস থেকে বেরোচ্ছিল, ডমিনোসে খাইনি, দেখাইও নি। 3:10 এখনও গাড়ি কিন্তু ওঠেনি। চাবি দিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওরাই বললো যদি লাগে তো গাড়ি তুলে নেবে। গাড়ি এখনও বাইরেই রয়েছে। আর এই দুপুরবেলা সানডে বলে পুরো রাস্তা কীরকম ফাঁকা। এটা হচ্ছে মাঝেরহাট তারাতলা ব্রিজটা, এত ফাঁকা আমি ওই জন্য চিনতেই পারছি না। আর এই উপরে মেট্রোর কাজ হচ্ছে, এটা কানেক্ট হবে বেহালা শখের বাজারের সঙ্গে। পুরো 3টে বাজে, র্যাম্পে তুললাম সবে, যাই হোক তুলে দিয়েছি। আমি একটা জলের বোতলও নিয়ে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কাজ ওদের, আমি নেমে যাব। 4টে অ্যালয় টায়ার প্লাস নিচের টায়ারটাকেও চেঞ্জ করা হবে। এবার র্যাম্পটাকে তুলবে, তুলে গাড়ির টায়ারগুলোকে চেঞ্জ করে দেবে। তো একজন বলছে টায়ার তো একদম নতুন, চেঞ্জ করবেন কেন? তাই আমি বললাম নতুন অবস্থা থেকে চেঞ্জ করবো, পুরনো হয়ে গেলে কি আর চেঞ্জ হবে?
তবে এই গাড়িতে একটা ল্যাগ আমি খুব ফিল করছি, যেটা XUV 700 দিয়ে দিয়েছে কিন্তু এটাতে দেয়নি। সেটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা। এই এত বড় গাড়ি 360 ডিগ্রি ক্যামেরা অবশ্যই দেওয়া উচিত ছিল। ক্লোজ টাইট সিচুয়েশনে গাড়ি ঘোরাতে বা ব্যাক করতে বা বের করতে খুব সুবিধা হতো। আর সব থেকে ট্র্যাজিক ব্যাপার হচ্ছে মাহিন্দ্রার নিজস্ব কোনো অ্যাক্সেসরিজের মধ্যেও এই 360 ডিগ্রি অপশানটা নেই, এবং পুরোটাই আপনার ড্রাইভিং স্কিলের উপরে, আপনার অ্যাজাম্পশনের উপরে, আপনার জাজমেন্টের উপরে কাজ করতে হবে আপনাকে। কি আর করা, যেমন কপাল আর কি। আমার এই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে, গাছগাছালি ভর্তি, ছায়া ভর্তি, মানে সত্যি কথা রোডের একদম রোড সাইডে, কিন্তু কোনো ডিস্টারবেন্স নেই, পুরো আলাদা একটা নিজস্ব কম্পাউন্ড, গ্যারেজ কম্পাউন্ডের মতো। আর এরা ডিল করে না এমন কোনো টায়ার নেই বোধহয়। গুডিয়ার, ইয়োকোহামা, কি রেডিস্টিয়ান, আমি নামটাও প্রথম শুনলাম, রেডিস্টিয়ান, সিয়েট, অ্যাপোলো, ব্রিজস্টোন। আর জায়গাটা হচ্ছে একদম মোমিনপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি জাস্ট অপোজিটে, ওই কর্নারে হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিটা, অর্ডিন্যান্স ফ্যাক্টরির অপোজিটে। জেনারেসলি বলছি, যার কারোর টায়ার চেঞ্জ করা থাকে তো করতে পারে। চলো, বলতে বলতে গাড়ি লিফটিং শুরু হয়ে গেছে, रैमटा उठिए गाड़ी लिफ्ट कर दिए। नीचे वाला टायर भी चेंज करना है। ओके, थोड़ा प्यार से। हाँ, गाड़ी पहला चला है आप शोरूम से आपके दुकान तक, पूजा भी दे नहीं पाए अभी तक। এটাও কিন্তু খুব ছোটোখাটো টায়ার নয়, হিউজ টায়ার টু। অ্যাকচুয়ালি সাইজ তো কোনো ডিফারেন্স নেই, 18 ইঞ্চি টায়ার লাগানো হচ্ছে, খালি এইটা আছে 255, 60 আর 18, আমারটা হবে 265, 60 আর 8। খালি চড়াটা সামান্য বাড়বে আর গ্রিপগুলো একটু বড় হবে। ডিফারেন্স হচ্ছে শুধু চওড়ায়, মানে খুব নর্মাল চোখে কিন্তু চট করে নাও বোঝা যেতে পারে, বাট গ্রিপিংয়ের জন্য সামান্য চওড়া ডিফারেন্স আছে, 10 mm মতো ডিফারেন্স। এটা রয়েছে, এর গ্রিপও খারাপ নয়, বাট এর গ্রুভিংগুলো আলাদা চেঞ্জ হচ্ছে, এটাকে বদলে এইটা ইনস্টল হবে। এইটা হচ্ছে অ্যালয় হুইলতে লাগানো থাকে TPM এর সেন্সারগুলো, এগুলো হাওয়া কতটা আছে না আছে সেটা সেন্স করে এবং বলে, মেজার করে। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম যেটা, সেটা এই চিপটার উপরে ডিপেন্ড করে কাজ করে। এইটা লাগানো আছিল আর এটা লাগবে। লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাটাফাটি লাগছে কিন্তু। তাও তো এখন র্যাম্পে আছে, নেমে গেলে না একদম ক্লোজ গ্যাপ যখন হয়ে যাবে আরও সুন্দর দেখাবে। টায়ারের উপরেই এটা ইউনিক লাগে, ফিট হয়ে যাচ্ছে, র্যাম্প থেকে নামিয়ে দিয়েছে। আর এই এখন অরিজিনালি ফিটটা লাগছে। আর এই সাইড থেকে কতটা বেরিয়ে থাকছে, কিছুই না, অলমোস্ট ওই ভিতরেই থাকছে। ওই 4টে টায়ারটাই চেঞ্জ করা হয়ে গেছে, এবার খালি ব্যাকে রেয়ার হুইলটা, মানে যেটা স্পেয়ার হুইল, ওইটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য একটু অন্য কেতা আছে। তারপরে এইভাবে এটাকে তুলে রাখতে হবে। এই দেখাচ্ছিলাম যেটা, এইটা খুলতে হয়, খুললে নিচে নামবে। এটা ये घुमाते जाएंगे, नीचे उतरते जाएगा टायर। हाँ, कब खुल गया, এখান থেকে বের করে নিয়ে এসে ওই যে কাপ, ওটা এটা লক, এটা স্টিল রিং। হ্যাঁ, সাইজ একই হ্যাঁ, R18 হ্যাঁ, দেখ লিয়ে। এবার এইখানে 4টে টায়ার, আমার ম্যানুফ্যাকচারিং ডেট ছিল 14/24। এই একটা টায়ার ছিল 13 নম্বর উইক, মানে একটা উইকের ডিফারেন্স, 1 উইক। তাই জন্য আমি এটাকে ইচ্ছা করে বললাম, যখন লাগানো হয়নি, এই 13 নম্বর উইকেরটা টায়ারটাকে, 13 নম্বর উইকের টায়ারটাকে আমি স্পেয়ার হুইলে লাগিয়ে রাখলাম। কিছুই না, মানসিক একটা শান্তি আর কি, দেখতে একই রকম থাকবে, সেম। চলো, এটাও সেট করা হয়ে গেছে, 4টে টায়ারই চেঞ্জ করা হয়ে গেল, অল্টারনেট টায়ার হয়ে গেল। আচ্ছা, যেটা বলবো ভাবছিলাম ভুলে গেলাম, সেটা হচ্ছে আমার যে স্পেয়ার হুইলটা প্রথমে ভেবেছিলাম অ্যালয় লাগিয়ে নেবো। এক তো মহিন্দ্রাতে অ্যালয় পাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয়ত এখানে যে অ্যালয়টা আছে সেটা ম্যাচও করছে না। তারপরে দাদাও বললো যে বেকার নিচে থাকবে, অ্যালয়তে ধাক্কা লাগবে, উনিও মানা করলে, আর চেঞ্জ করছি না। ডিসকভারি, রেঞ্জ রোভার ডিসকভারি, ফাটাফাটি। দেখি দুটোর পাশাপাশি কিরকম লাগছে। আমারটা কিন্তু র্যাম থেকে নেমে গেছে বেটে, আমার গাড়ি হাইট বেশি। আরে উপর থেকে ফল প্রসাদ পড়ে যাচ্ছে রে, কি হবে কে জানে।
চলো কাজ তো হ্যাঁ কাজ হয়ে গেছে আপাতত। এখান থেকে কোথায় বাড়ি পৌঁছাবো, আগে মন্দিরে যাব। বাড়ির রাস্তায় মন্দিরে আগে দেখা করব, পুজো দেব মায়ের কাছে, তারপর অন্য কথা। টারে খুব বেশি ডিফারেন্স কিছু বুঝছি না এখন পর্যন্ত, বাট একটু যেন সাসপেনশনটা স্মুথ ফিল হচ্ছে মনে হচ্ছে, মেবি সাইকোলজিক্যালি হতে পারে। Red FM पर आपके साथ मैं स्वाति, stay tuned, catch up। পাক্কা 5:10 চলে এসেছি ঠনঠনিয়া কালী মন্দিরের সামনে। স্নান করেই বেরিয়েছিলাম, জানি একটা না একটা সময় যাব, কাজেই পুজোটা দিয়ে নিই, ফাঁকাও আছে, পুজো দিয়ে তারপরে অন্য কিছু লাগানোর প্ল্যান করব। চলো পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাই যা যা চাইলো, চেলি, নারকেল, মিষ্টি আর মালা নিয়ে নিয়েছি, বাকি ঠাকুরমশাই জোগাড় করে দেবে, পুজোটা হয়ে যাবে, ফাঁকা আছে। দেখি চাবি মায়ের পায়ে রেখে দিয়েছে, মনে আর টেনশন নেই কিছু। চলো পুজো দেওয়া হয়ে গেছে, মনটা এবার পুরো সত্যি কথা বলতে শান্তি হয়ে গেল। কিন্তু সামনে যে মালাটা দিয়েছে, এই মালাটা ঠিক আছে, ওই বনেটে যে মালাটা দিয়েছে রজনীগন্ধার মালা, লোকে বিয়ে বাড়ির গাড়ি, হ্যাঁ, বাট কই নেই, মায়ের পায়ে ঠেকানো মালা সোনার থেকেও মূল্যবান। চলো বাজে এখন পুরো 5:44, এখন সিধা বিটি রোডের উপরে একবার যাই, দেখি যদি ওর কাছে সময় পাই, দু একটা ছোটো ছোটো জিনিস লাগাবার থাকে তো লাগিয়ে নিই। চলে এসেছি গাবাতে, বাজে তো প্রায় 6:30, এসেছি 6টা নাগাদ, এসে অনেকক্ষণ বক হচ্ছিল। ফিল্ম লাগাতে হবে গাড়ির গ্লাসে, হিট রিজেকশন ফিল্ম, আর ড্যাশ ক্যামটা লাগাতে হবে, এছাড়া টুকটাক কয়েকটা জিনিস আছে, সব দেখাবো। আগে ফিল্মটা একটু দেখে নিই, বাকি দেখি সোলার শিল্ড একটা কোম্পানি হয়, লুমার একটা হয়, গারওয়ারের হয়, এছাড়া 3M-এরও হয় ফিল্ম, কোনটা বেটার হবে কথাবার্তা চলছে দেখি। আগে গ্লাস ফিল্মগুলো ব্যবস্থা করে ফেললাম। ফার্স্টে আমরা যেটা লাগাচ্ছি এটা হচ্ছে 3M-এর, এটা কোথায় 35% হিট রিয়েকশন, তাই তো? 45, ওকে। এটা হচ্ছে 3M-এর উইন্ডো ফিল্মটা। হ্যাঁ, তো উইন্ডোটাতে আমরা 3M লাগাচ্ছি, মানে উইন্ডো মানে এদিকে 3টে পার্ট, ওদিকে 3টে পার্ট, প্লাস ব্যাকটা, ওকে। আর শুধু ফ্রন্টটা আলাদা করে গারওয়ারের একটু বেটার হিট রিজেকশনে, ওটা 45%, গারওয়ারের ওটা আই স্কুল, ওই যে মডেলটা দেখাচ্ছিলাম ওটা লাগাবে। চিড়িয়া মোড় সিথির মোড়ের মাঝে, উল্টো দিকে হলদিরাম, তার ঠিক অপোজিটে আমরা দাঁড়িয়ে গাবা। আর এই ভদ্রলোককে দেখতে পাবেন, সানি ভাই, ওই যে পিছনে। এটা মাপ করে কেটে নিল বাইরে থেকে রেখে, এরপরে ভিতরে হিট পেস্টিং হবে বোধহয়। বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট মোটামুটি সাইড থেকে এলে একটা লুক পাওয়া যাচ্ছে কমপ্লিট। মানে এই কোয়ার্টার গ্লাসগুলো, এইটা ব্যাক সাইডটা আর ওইদিকে সাইডটা পুরো কমপ্লিট। এবার ফ্রন্ট শিল্ডটা লাগানো হবে। হচ্ছে মালিক গাড়ির, দুটোই ওদের। আসলটা হচ্ছে অটো ডিটেলিংয়ের জন্য, র্যাপিং সেরামিক পিপিএফ করার জন্য, আর এটা হচ্ছে ওদের জিনিসপত্র লাগাবেন স্পেয়ার পার্টসের জন্য। এটা লাগাতে খুব সময় লাগবে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট এই কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পাশে একটা হোয়াইট রয়েছে ঠিকই, এর হোয়াইটের সঙ্গে এই হোয়াইটের ডিফারেন্স রয়েছে। স্টিয়ারিংটাকে র্যাপ করানো হচ্ছে, পাশে দুর্ধর্ষ মিউজিক সিস্টেম চলছে। এটা খুব ভালো কোয়ালিটির কিছু নয়, বাট মোকো কোম্পানির। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে স্টিয়ারিংয়ের যে লেদারটা, এটাকে প্রোটেক্ট করা, আর কিছু না। নাহলে প্রচণ্ড স্টিয়ারিংয়ের কোয়ালিটিটাকে মেনটেন থাকবে, নাহলে ওই কী হয়, হাতের নখের দাগে না পুরো ভর্তি হয়ে যায়, দেখেছেন। ড্যাশ ক্যামটা ফিট করছে, একটা এখান থেকে খুলে এটাকে ইনস্টল করবে ভিতর থেকে, তাই তো? হ্যাঁ স্যার। যা হাড্ডি গুড্ডি সব বার করে দিচ্ছে। ওখানে কিউবোর ফ্রন্ট ক্যামেরাটা সেট হবে, পুরো ওয়ারিংটা মানে ভিতরে যেভাবে
হাইড করে দেওয়া ছিল সেটা করে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু এক্ষুনি ফিল্মটা লাগানো হয়েছে একটু কাঁচা থাকবে, খুলে যেতে পারে, ওই কারণে জাস্ট ক্যামেরাটাকে রেখে দেওয়া হয়েছে। ওটা আঠা লাগিয়ে লাগানো যায়, সে ব্যবস্থা করা যাবে। ওয়ারিং ওই ভিতর থেকে পুরো ঢুকিয়ে নিয়ে আসছে। রেয়ারটাকেও একবারে এখানেও ক্যামেরা একটা বসে যাবে। এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা, এরকমই অলমোস্ট, ওর সঙ্গে খালি ডিসপ্লেটা আছে। ঢেকে যাবে তো, আর ওয়ারিংটা এইভাবে ঢাকা পড়ে যাবে, তো টাইম ছিল জিনিসটা পাওয়া গেল। ওর সাইড বিডিং বলে এটাকে, ওই ডোর সাইডে লাগায় নিচের দিকে ক্রোম, আর এটা এই ছোটো পার্টটা এইদিকে, আর সঙ্গে ওই উপরে ডোর ভাইজার, রেন ভাইজার, যে যা বলে আর কি। অভিজ্ঞতার সঙ্গে কথা হচ্ছিল ফোনে একটু আগে, তো অভিজ্ঞতার সঙ্গে কথা হচ্ছিল। অভিজ্ঞতা বারবার করে দুটো জিনিস বলে দিল। একটা বললো স্টিয়ারিং র্যাপিংটা, যেটা আমি লিখিনি, আমার লিস্টে ছিল না, আজকে শুনে লিখলাম। আর বললো টায়ার ইনফ্লেটার অবশ্যই একটা রাখবেন, টায়ার ইনফ্লেটার গো মেকানিকের একটা নিলাম। যা টোটাল বিল হয়েছে মাথা খারাপ হয়ে যাবে, আর কি প্রাইস হবে সেটাও জানি না। আসবে না, হবে না। কয়েকটা ক্রোম না করালেই নয়, সেগুলো করলাম। এই ডোরে এটা বলছিলাম, এই ডোর গার্ডটা লাগানো আছে 4টে, টেল ল্যাম্পের একটা ক্রোম লাগাচ্ছে, বেশি ক্রোম ভালো লাগছে না। আর এটাই কোম্পানি থেকে করাতে গিয়েছিলাম, অনেক টাকা ক্লেম করছে, প্লাস ওদের সেট নিতেই হবে, কোনোভাবে কোনো সেট ভাঙা যাবে না, যেটা পছন্দ হবে না সেটাও নিতে হবে, বা না হলে কমসে কম দাম দিতে হবে। আমি ওই বিরক্তি করার জন্য আমি আর নিইনি ওখান থেকে। আমি দূর যা হবে বাইরে থেকে লাগাবো না লাগাবো। টায়ারটা লাগানোর পর একটু হালকা রামব্লিং হচ্ছে, সেটা কেন হচ্ছে একটু সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখতে হবে আমার। চলো লাস্টে এগুলোকে মাডগার্ড বলে, অটোমেটিক ফিটেড আসে এগুলো, এটাও লাগিয়ে নিচ্ছি একবারে 4টে কর্নারেই। সকালবেলা 10টার সময় থেকে বেরিয়ে রাস্তায় ঘুরছি, 10:20 বাজে অবশেষে। ওরাও লাইট ফাইট অফ করে দিয়েছে আমাদের জন্য। জানি ভাই, টাটা, থ্যাংক ইউ। এখন অনেক কাজ বাকি রইল না? আসবেন আবার, আপনারা সবাই আসবেন, ঠিক আছে, শিওর শিওর। আমি তো মোটামুটি বলে দিয়েছি। আর তোমার পজিশনটা তো ফাটাফাটি, একদম যে কেউ চিনতে পারবে, মানে অন্ধও দেখে নেবে, কোনো অসুবিধা হবে না। 10:20 বাজে, বেশি বাজেনি, 11টা হয়নি। চলো, আমার মোটামুটি লাগানো হয়ে গেল, থ্যাংক ইউ, বাই বাই। লাগানো হয়ে গেছে, প্রায় 35,000 টাকার মতো বিল হলো। কী লাগিয়েছি নিজেই এখন খুঁজে পাবো না, মানে টায়ার ছাড়াও। চলো আপাতত বাড়ি যাই সিধা, আর এনার্জি নেই, খিদে পেট চুচু করছে। 11:10, ঠাকুরের প্রসাদ, পুজোর ক্যামেরা বক্স, ড্যাশ ক্যামের, আর আমি নিজেকে বিধ্বস্ত অবস্থায় টানতে উপরে নিয়ে যাচ্ছি। রাত বাজে 1:10। সারাদিন যা গেল আজকে, কালকে ভোট দিয়ে এসেছিলাম, বাস তারপরে ওই যে বাড়িতে গ্যারেজ হয়েছি, আর কিছু বেরোয়নি, সারাদিন ল্যাদ খেয়ে কাটিয়েছি। বাট আজকে ঠিক যেন ডবল ডিউটি করলাম, ফুল এনার্জি ড্রেন। সকাল 10টা থেকে রাত্রি 11টা অবধি 3বার স্নান করেছি আজকে, বাড়ি এসে আরেকবার। পরশু দিনের ব্লগটা বোধহয় তোমরা পেয়েছো লাস্ট, কালকে আর ব্লগ দিয়ে উঠতে পারিনি। পরশু দিনের ব্লগটা রিলিজ করার পরে আরও অনেকের কমেন্ট পেয়েছি। অনেকদা যেরকম লিখেছেন, অনেক খাস্তগির, ইস্ট আফ্রিকা, ঘানা থেকে, উনি পরিষ্কার বলছে ব্লগ একদম বন্ধ করা যাবে না। তোমার ব্লগ আমার কাছে ব্লগ নয়, অক্সিজেন মনে হয়। এরকমভাবে বললে কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে যাবে আমার। প্লিজ ডোন্ট থিঙ্ক ইট এগেন ফর ক্লোজার অফ দ্য সেম। অনেকদা অশেষ ধন্যবাদ। এইভাবেও বলবেন না, মানে সত্যি লজ্জিত হয়ে পড়ছি, চাপে পড়ে যাচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে আমি কেন বললাম যে আমি ডেইলি ব্লগ কন্টিনিউ করতে চাইছি না বা করবো না। দেবার্চন লিখেছো আবার, তোমার চ্যানেলটা আমার কাছে ফ্যামিলির মতো, আমরা পাশে আছি, আপনি যা ডিসিশন নেবেন সেটাই ঠিক হবে, যখনই ব্লগ দেবেন তখনই দেখব। অর্ক দেবনাথ লিখছে, ব্লগের জন্য অলওয়েজ অপেক্ষায় থাকবো, থ্যাংক ইউ ফর দ্য মেনশনিং। আর ইয়াংজাইটি মানে অর্ণব চক্রবর্তী, অর্ণব বলছে সত্যি কথা বলতে, ও অনেক কিছু লিখেছে, তুমি যে আমার নামটা পড়েছো আমার চ্যানেলে ঢুকে, আমি খুব খুশি। আমার নামটা জেনারেলি কেউ এভাবে পড়ে না বা জানে না, বুঝতে পারে না। আর ও বলছে ওদের বাড়িতে সবাই নাকি নিয়ম করে টিভিতে ব্লগটা দেখে রোজ খেতে খেতে। থ্যাংক ইউ সো মাচ। প্রতীক সোম PS লিখছো, প্লিজ কন্টিনিউ ইউর ব্লগস, দ্য কি ইজ পারসিস্টেন্স, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।
আমার ছোট্ট ব্লগিংয়ের জার্নিটা, যে এত দামি দামি রত্নখচিত মানুষের সংস্পর্শে আসবো, সান্নিধ্যে আসবো, মানুষের কাছে পৌঁছতে পারবো, সেসব মানুষের কাছে আমার কল্পনার অতীত ছিল। সিরিয়াসলি আমার মনে হয় আমি ব্লেসড, নাহলে এইরকম উচ্চ মানের মানসিকতা, উচ্চ থিঙ্কিংয়ের লোকজনের সঙ্গে সত্যিই বোধহয় আমার ইন্টারাকশান ঘটতোই না। থ্যাংক ইউ বললেও বোধহয় তোমাদের যে আবেগ, যে ভালোবাসা, যে আবদার, তার এতটুকু মূল্য দেওয়া হয় না, কিন্তু তবুও মন থেকে অশেষ ধন্যবাদ। আমি চেষ্টা করব ডেলি কাজটা করবার। আসল কথা কী হচ্ছে, আমি যে জিনিসটা করতে চাইছি, যে কাজটা করতে চাইছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কাজটাই করে ওঠার টাইমটা আমার কুলিয়ে উঠছে না, কমে যাচ্ছে। বাট ঘটনা হচ্ছে কি, আমার কাজটা মাথা লাগানোর কাজ থাকে, এবং সেটা যদি ঠিক করে না করি তাহলে ওদিকে ব্যালেন্স বিগড়ায়, আবার যদি ওইটা করতে যাই তাহলে এইদিকে কন্টেন্টটা খুব বোরিং দেখাবে। ওই সারাদিন মনে হবে অফিসে বসে কাজ করে যাচ্ছি, লিখে যাচ্ছি। অফিস কাজের বাইরে যে কাজগুলো থাকে, যে কোয়ারিজগুলো, যে শেখার জিনিসগুলো, যে ওগুলোকে না আমি এখানে আর সময় দিয়ে করে উঠতে পারছি না। অথচ এখানে ছাড়া আমি অফিসে করিও না কাজগুলো। যার ফলে অর্ণব লিখেছে যে তুমি এখন, আমরা আরও বেশি করে ওয়েট করছি, তুমি নতুন গাড়ি নিয়েছো, সেই গাড়ি নিয়ে নতুন গাড়ির জন্য ব্লগ বানাবে, গাড়িতে ট্রাভেল ব্লগগুলো করবে, সেগুলো দেখবো, এর জন্য অপেক্ষায় রইলাম, প্রতীক্ষায় রইলাম। দ্যাট ইজ রিয়েলি সিরিয়াসলি আই এম টেলিং দ্যাট, যে আমি ওগুলো করবার জন্যই প্ল্যানিং চলছে আমার। কিন্তু সেই প্ল্যানিংগুলো করতে গেলে তো ঘরে বসে শুধু প্ল্যান করলে হবে না, কিছু তো ফিজিক্যাল ওয়ার্কআউটও করতে হবে, বেরোতে হবে। সেইগুলো আমি কিছুতেই টাইম করে উঠতে পারছি না। ডেলি যদি এডিটিংটা করতে বসি, তো আমার ব্রেন তো একটু ফাঁকা থাকা চাই, আমি তো ব্রেন ফাঁকাই রাখতে পারি না। এখন অফিসের মধ্যে ডুবে আছি, যতক্ষণ ওখানে আছি। এই বাড়িতে থাকলেও শান্তি পাই না, কনস্ট্যান্ট অফিসের কাজ থাকছে, লোক আসছে, ফোন করছে, কাস্টমার ফোন করছে, ছেলেরা ফোন করছে। তো অল দ্য টাইম আমি ওর মধ্যেই রয়েছি। ফিজিক্যালি হয়তো আমি এখানে বসে ওই সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি আমি না পুরোপুরি অফিসের কাজে এঙ্গেজ, একটুখানি অ্যাডজাস্ট করে আমি এই প্যাশনটা, আমার যে প্যাশন যেটা, সেটাকেও ফলো করার চেষ্টা করছি এবং সেটাকে টাইম দেওয়ার চেষ্টা করছি। এটাকে টাইম দিতে গেলে আমাকে এডিটিংয়ের পার্টটা একটু কমাতেই হবে। বিশ্বাস করো, আমি বোঝাতে পারছি কিনা জানি না আমার পরিস্থিতিটা, বাট এইটাই আমার মেন মোটিভ, এটাই আমার মেন উদ্দেশ্য, যে আমি কন্টেন্টটা স্ট্রং করি। তাই জন্য আমি চাইছি একটু গ্যাপ হোক, একটা দিন কাজ করি প্যাশন সম্বন্ধে, আর একটা দিন এডিট করি, তাহলে একটু ব্যালেন্স বোধহয় মেনটেন করতে পারবো। শুধু সেই রিজন, আর কিচ্ছু না। আর অনেকেই হোয়াটসঅ্যাপের জন্য মেল করছো, প্রত্যেককে আমি সঙ্গে সঙ্গে চেষ্টা করছি, বা সেদিনকে চেষ্টা করছি। যেমন কালকে লিখেছিল জিৎ, আমি নামটা এখানে জিৎ দেখাচ্ছিলো, বাট অ্যাকচুয়ালি ওর নাম যুধাজিৎ। যুধাজিৎকেও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ যুধাজিৎ চক্রবর্তী। কোথা থেকে বলনি কিন্তু, বলো। হ্যাঁ, আচ্ছা, অভিষেক মিত্র, ওকেও আমি অ্যাড করে নিয়েছি। অভিষেক ও গুয়াহাটিতে উইপ্রোতে চাকরি করো, তাই তো? ঠিক বলছি তো? ইজ এ গাই ফ্রম গুয়াহাটি, কারেন্টলি ওখানে গুয়াহাটিতে চাকরি করছে উইপ্রোতে। আমি ভেরি রিসেন্টলি একটা প্রোগ্রাম করছি, যদি আমি গুয়াহাটির দিকে যাচ্ছি অবশ্যই আগে থেকে জানাবো। যদি সম্ভব হয় একবার জয়েন করো, দেখা করো, বা অ্যাটলিস্ট ফোন করো, তাহলেও ভালো লাগবে। ঠিক আছে, চলো আর বকবো না, বকিয়ে তোমাদের দিমাগ খারাপ করবো না। এমনিতে এই কন্টেন্টটা অনেক বড় ছিল, রিয়েলি ওবলাইজড অ্যান্ড ওভারওয়েলড। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকো, অপেক্ষায় থাকো, আর দেখতে থাকো। টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ এগেন ইন দ্য ভেরি নেক্সট ব্লগ এগেন।